নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আদালতে কানমোলা খাওয়াটা নবান্ন কার্যত অভ্যেসে পরিণত করে ফেলেছে। বিগত ২-৩ বছরে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার কোনো মামলায় সুরাহা পেয়েছে কিনা আমি তো মনে করতে পারছি না। সোমবার বেশ কয়েকটি বিষয়ে শুনানি হয়। সবথেকে তাৎপর্যপূর্ণ হল সুপ্রিম কোর্টের নির্দেশে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের এবং মোহাম্মদ শাব্বির রশিদের ডিভিশন বেঞ্চে নবম, দশম, একাদশ, দ্বাদশে শিক্ষক অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যে মামলা চলছে তার শুনানি হচ্ছে। সেখানে যাদের অভিযোগ যা বেআইনি পথে ঘুরপথে চাকরি পেয়েছেন তাদের উপরে সওয়াল করছেন কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত আইনজীবী। সেই ভিখারি পাসওয়ানের সময় থেকে তার নাম আমরা জানি, খুব টাকাপুকো ধরনের মানুষ। তিনি সওয়াল করছেন আদালতে সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করে যারা ঘুরপথে বা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটাকে টিকিয়ে রাখা হোক। মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ? কে কতদিন চাকরি করলো তার মানে এই নয় সে যদি বেআইনিভাবে চাকরি পায় তাহলে তার নিয়োগটা বৈধ। অর্থাৎ বেআইনিভাবে চাকরি প্রাপকদের এসএসসির উচিত চিহ্নিত করে চাকরিচ্যুত করা। তাৎপর্যের ব্যাপার হলো এখনো পর্যন্ত সেই উদ্যোগ তারা নেয়নি। কেন তারা প্যানেল প্রকাশ করছেন? এত অনীহা কেন? নম্বর বিভাজন সহ প্যানেল প্রকাশিত হলে সমস্ত পরীক্ষার্থী চাকরি প্রার্থী জানতে পারবেন যে তাদের অবস্থান কি, তারা মেধা তালিকায় তাদের অবস্থান কি, তারা কি প্রথমেই মেধা তালিকায় চাকরি পাবেন না ওয়েটিং লিস্টে অপেক্ষা করতে হবে না, তাদের কোনো সুযোগই নেই, এত নিচের দিকে তাদের পজিশন, কিন্তু না মেধা তালিকা প্রকাশ করবে না। এসএসসি স্বীকার করছে ৫৮ জন, এটা একটা টিপ অফ অ্যান আইসবার্গ, যে ৫৮ জনের নাম কোনো তালিকাতেই ছিল না, কোনো ইন্টারভিউ দেয়নি, তারা এখনো চাকরি করছে। তাহলে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাতিল করতে অসুবিধা কি? কল্যাণবাবুর অদ্ভুত যুক্তি, সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করে ঘুরপথে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটাকেও টিকিয়ে রাখা হোক। অর্থাৎ স্কুলে মেধায় নিযুক্ত ছেলেমেয়েরাও পড়াবে আর ঘুরপথে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তারাও পড়াবেন। বিচিত্র। কল্যাণবাবুর মতো একজন আইনজীবী সওয়াল করছেন। আগে রাজ্য সরকার একবার সিদ্ধান্ত নিয়েছিল সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করা হবে। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে পেরে আদালতে গর্জে উঠেছিলেন, কার মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে সিবিআই তদন্ত করে সেটা খুঁজে দেখা হোক। আসলে ভয়টা অন্য জায়গায়। ভয়টা হলো এই, যদি চাকরিটা বাতিল হয়ে যায় আদালতের নির্দেশে, যাদেরকে টাকা দিয়ে এরা চাকরিটা পেয়েছে তাদের কাছ থেকে তারা টাকা ফেরত চাইবে এবং অনুমান তারা যাদেরকে টাকাটা দেয়া হয়েছে তারা শাসক দলের মাতব্বর। তাহলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। নির্বাচনের আগে এরকম অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি শাসক দল চায় না, তাই মরিয়া হয়ে সওয়াল। প্যানেল প্রকাশ করতে অসুবিধা কি? কিভাবে সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করে ঘুরপথে যারা নিয়োগ পেয়েছেন তাদের চাকরিতে টিকিয়ে রাখার কথা বলা হয় আদালতে? তাহলে এটা যদি একটা এক্সাম্পল সেট হয়, বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে গন্ডগোল আছে সেখানেও এই দাবি উঠবে। অর্থাৎ স্বীকৃত হয়ে যাবে যে টাকা পয়সা দিয়ে চাকরি পাওয়া যেতে পারে, তারপর সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করে সেই বেআইনি নিয়োগগুলোকেও বৈধতা দিয়ে দেওয়া হবে। বারে অদ্ভুত যুক্তি। দ্বিতীয় আসুন, শেখ শাহজাহান এখনো অধরা। মাননীয় পুলিশের মহানির্দেশক রাজীব কুমারের স্বগতোক্তির পরেও কিন্তু তার টিকিটে ছুটে পাওয়া গেল না। কেউ যদি বলেন যে পুলিশের অপদার্থতা, সেগুলিকে খুব ভুল বলা হবে। আসলে না, অপদার্থতা নয়। 13 তলা 14 তলা থেকে সবুজ সংকেতটি পুলিশ পায়নি।
সেই জন্যই ধরতে পারছে না, পেলে 1 ঘন্টা লাগবে শেখ শাহজাহানকে ধরতে। কিন্তু শেখ শাহজাহান অধরা, কিন্তু তার আইনজীবী সোমবার আদালতে সওয়াল করলেন মাননীয় বিচারক জয় সেনগুপ্তর এজলাসে সে মামলায় পার্টি হতে চায়। আচ্ছা, ওকালতনামায় তো সই করতে হয়, তাহলে শেখ শাহজাহান নিশ্চয়ই সই করেছেন, তাহলে উকিল জানেন তিনি কোথায় আছে, কিন্তু না, রাজ্য পুলিশ জানে না, 13 তলা 14 তলা জানে না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যখন সওয়াল করছেন তখন তার পাশে থেকে সেই আইনজীবী কিশোর দত্তকে বারবার নানা পয়েন্ট বলছিলেন। তো মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত বিষয়টা দেখে প্রশ্ন করেন, আপনি কে? আপনি কি জুনিয়র আইনজীবী সরকারের? আপনি মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে বারবার বলছেন কেন? তখন সেই আইনজীবী বলেন তিনি শেখ শাহজাহানের আইনজীবী। অর্থাৎ রাজ্য সরকারের সওয়াল করছেন এজি, শেখ শাহজাহানের আইনজীবী কানে কানে তাকে বলছেন, পরামর্শ দিচ্ছেন, এটা বলুন ওটা বলুন। বিচারপতি লক্ষ্য করেছেন, আদালতের অন্য যারা ছিলেন তারা লক্ষ্য করেছেন। তখন সেই আইনজীবী বলে আমি শেখ শাহজাহানের আইনজীবী। তখন বিচারপতি বলেন, তাহলে আপনার মক্কেল কেন সারেন্ডার করছে না? কেস ডায়েরি জমা দেয়নি নাজর থানা? টেলিভিশনের ফুটেজে দেখা গেছে অনেকে আক্রমণ করেছে ইডির আধিকারিকদের, কিন্তু বেছে বেছে 4 জনকে ধরা হয়েছে, বাকিরা কোথায়? ইডি আক্রান্ত হলো আর ইডির বিরুদ্ধে এফআইআর হয়ে গেল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আবার মুখ পড়ল নবান্নয়। অর্থাৎ সরকার শাহজাহানের মধ্যে যে মিল, শেখ শাহজাহানের আইনজীবী অ্যাডভোকেট জেনারেলকে বলছেন এটা বলুন সেটা বলুন, কি প্রমাণিত হয় এতে? কানমোলা খাওয়াটা অভ্যেস করে ফেলেছে নবান্ন আদালতে, সুরাহা পায় না, এবেঞ্চ ওবেঞ্চ দৌড়ে বেড়ায়। এই যে পুরো নিয়োগ ঠেকাতে গিয়ে কম চেষ্টা করেছে, সুপ্রিম কোর্ট বলেছে না, আইনের পথে চলবে, তদন্ত চলবে। দেখুন শঙ্করাড্ড, ইডির দাবি 20,000 কোটি টাকা পাচার হয়েছে, শুধুমাত্র বালুরই নাকি 8 থেকে 10,000 কোটি টাকা দুবাইতে গিয়ে সেই টাকা গেছে, বাংলাদেশ হয়ে গেছে, বিনিয়োগ হয়েছে বিদেশে, এবং বালুর চুরির টাকা ফরেন কারেন্সিতে কনভার্ট হয়ে গেছে, কেউ কিছু জানতো না। যেই আদালতের ধাঁচানি বালু আবার ফিরে গেছে প্রেসিডেন্সির 1 ওয়ার্ডে। তার বাঁদিকের মাংসপেশি এখন সচল, মাথা ঘুরে পড়ে যাওয়ার কোনো সমস্যা নেই। আমি জ্যোতিপ্রিয় বাবুর সুস্বাস্থ্য কামনা করি, তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আদালতে কানমোলা খাওয়া সব ইস্যুতে রাজ্য সরকার না অভ্যেস করে ফেলেছে। এবার একটা অন্য প্রসঙ্গে গিয়ে প্রতিবেদন শেষ করব। এখন তো আপনারা সেই বামফ্রন্ট সরকারের প্রথম দিকের সময় থেকে 9 দশকের মাঝামাঝি পর্যন্ত একটা দাবি খুব প্রাসঙ্গিকভাবে বামপন্থীরা তুলেছিলেন যে রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই, বিকেন্দ্রীকরণ চাই। যারা 8-এর দশকে ছাত্র অবস্থা কাটিয়েছেন কলকাতা এবং শহরতলি বা যেখানেও, আমাদের জীবনে তখন একটা অবিচ্ছেদ্য অঙ্ক ছিল লোডশেডিং। যখন তখন লোডশেডিং হতো, আর সন্ধ্যেবেলা লোডশেডিং হলে ঘন্টা 2-2.5 কমে আসতো না, এবং আলো চলে এলে মনে করতে পারবেন সমগ্র পাড়া জুড়ে একটা উচ্ছ্বাসের ধ্বনি শোনা যেত। তো তখন তো রাজনীতিতে শাসক বিরোধীদের চর্চা ছিল, কিন্তু চোর 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 এইসব শব্দবন্ধ ব্যবহার হতো না। তো রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই এরকম স্লোগান যেমন ছিল, আমার বেশ মনে আছে, আমি অনেক জায়গাতে দেখেছি রাজ্যের হাতে অধিক মোমবাতি চাই, রসিকতা। তা ক্ষমতার কতটা কি বিকেন্দ্রীকরণ হয়েছে সেটা পরের কথা, কিন্তু একটা জিনিসের বিকেন্দ্রীকরণ হয়েছে, কি বলুন তো? সেটা কলকাতা, সেটা বই মেলা। 70 দশকের 7-এর দশকের শেষের দিকে কয়েকজনের কিছুটা জেদ, কিছুটা আবছা আবছা আবেগ, এই সবকে ভিত্তি করে ওই কলকাতার ময়দানের ওখানে একাকী মাধবীর মতো এককভাবে জেগে উঠেছিল কলকাতা বইমেলা। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, 47 না 48তম বইমেলা 2024-এ, কিন্তু বইমেলার বিকেন্দ্রীকরণ হয়েছে। এখন পাড়ায়, অঞ্চলে, জেলা শহরে, এমনকি প্রত্যন্ত জনপদেও বইমেলা হয়।
রাজশেখর বসুর মতো মানুষ যদি থাকতেন তাহলে তিনি বলেছিলেন না, কোরক সঙ্গ বনাম অমুক সঙ্গের খুব আড়াআড়ি, খুব ঝগড়া সরস্বতী পুজো ফুটবল খেলাকে কেন্দ্র করে। এখন তারা অন্যভাবে রেষারেষি করতেন। আমার পাড়ার বইমেলায় 23টা স্টল হয়েছে, ওর পাড়ার বইমেলায় কেন 26.5টা স্টল হলো? তা বাঙালি তো হুজুগ প্রিয়, বই কিনছে, বই পড়ছে, কফি খাচ্ছে, সিঙ্গারায় কামড় দিচ্ছে, কফি শপে ঢুকে যাচ্ছে, আবার ব্যাগ ভর্তি বই নিয়ে বেরোবার সময় স্টলে দেখছে ভাজা মুরগি, সেই মুরগি লেহন না করলে কি চলে? বাঙালি তাই করছে। 2023-এর বইমেলায় 35-36 লক্ষ মানুষের পদধূলি পড়েছিল, 25 কোটি টাকার ব্যবসা হয়েছে, খুব ভালো। কিন্তু এখানে আমার একটা সাজেশন পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ড, এবং অনুরোধ বলবো, সাজেশন নয়, এবং সমস্ত প্রকাশকদের কাছে, দেখুন বাংলা ভাষায় চর্চা কিন্তু কমছে। নতুন প্রজন্মের অনেকেই কিন্তু সেভাবে বাংলা ভাষার চর্চা করেন না। বিশেষত আমাদের অভিভাবকদেরই দোষ। আমরাই ছেলে মেয়েদের বলি যে ওই বাংলা ভাষায় চর্চা করে লাভ নেই, ওর থেকে হিন্দি ইংরেজিটা শেখা ভালো। কেউ কেউ একটা করে বিদেশি ভাষাও শিখে নেয়, মান্দারিন ফরাসির খুব চাহিদা। কিন্তু বিশ্বায়নের বৃত্তে ভেসে থাকার উদ্যোগকে আমি খারাপ বলে মনে করি না, কিন্তু ওই এখনো অনেক মানুষ আছে, তাদের সংখ্যা কম নয়, কয়েক কোটি, তাদের কাছে কিন্তু এই বিশ্বায়নের স্বপ্নে বিভোর হওয়ার মতো সুযোগও নেই, সামর্থ্য নেই। আবার অনেকে আছেন একেবারে নিরক্ষর, সুযোগ পায়নি। যদি বইমেলা কর্তৃপক্ষ, প্রকাশক, পুস্তক প্রেমীরা এই বইমেলার মধ্যেই একটা শিক্ষা শিবিরের আয়োজন করেন, কিছু নিরক্ষর ছেলে মেয়েদের স্বাক্ষর করব বইমেলা পর্বের মধ্যেই, বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয় তুলে দেব, সহজ পাঠ তুলে দেব, বইমেলা শুরুর থেকে শেষ দিন পর্যন্ত কিছু ছেলে মেয়েকে স্বাক্ষর করব, এবং যাদের রেস্তোর জোর আছে, যাদের উদ্যোগ আছে, সারা বছর তারা এই কর্মসূচিটা কিন্তু নিতে পারেন। যারা ব্যবসায়ী তাদেরও লাভ। এইভাবে কিন্তু একটা বাংলা ভাষায় কথা বলা, বুঝতে পারা, বই পড়া, লিখতে পারার একটা বহু মানুষ তৈরি হবেন। আগামী দিনে বাংলায় যারা লেখালেখি করছেন, কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন, গল্প লিখছেন, এবং বাংলা ভাষার বই যারা প্রকাশ করেন, তাদের কিন্তু বাজারের পরিধি বিস্তার হবে। বইপ্রেমীরা এই অনুরোধটা কি রাখবেন? এটাই কোটি টাকার প্রশ্ন।